আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন, চেয়ারম্যান ই সিকিউরিটিজ। আরও উপস্থিত আছেন জনাব ফুরকানুদ্দিন, এফসিএ পুঁজিবাজার বিশ্লেষক। আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। দর্শকবৃন্দ, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জনাব মোয়াজ্জেম হোসেন, আমরা নিয়মিতই এই বিষয়ে আলোচনা করে থাকি এনটিভির আছে, দর্শকরা আমাদের সাথে যোগ দেন। তো রিসেন্টলি তো বাজেট হয়ে গেল, আপনি দীর্ঘদিন পুঁজিবাজারের সাথে আছেন, তো এই বাজেট নিয়ে আপনারা পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত, আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন? দেখেন, যেখানে প্রাপ্তি নেই সেখানে প্রত্যাশার ড্রিম ছিল, প্রাপ্তি নেই। তো বাজেট, মাননীয় অর্থমন্ত্রী স্বয়ং বলেছেন যে পুঁজিবাজার অত্যন্ত গতি ফিরে আসবে, পুঁজিবাজারে গতি ফিরে আসবে। ওনার কথা এবং ওনার উদ্দেশ্যকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ওটা বলার জন্য। কিন্তু বাস্তবে কিন্তু বাজেটের ভিতরে পুঁজিবাজার সহায়ক এমন কোনো পলিসি অথবা কোনো ইনসেন্টিভ নাই। পুঁজিবাজার স্ট্যাবিলাইজেশন ফান্ড এটা দীর্ঘ প্রত্যাশী একটা দাবি ছিল বিনিয়োগকারীদের। এটা কিন্তু গত 5 বছর পার হওয়ার পরেও আজকে পর্যন্ত এটা নিয়ে কোনো কথা সরকারি মহল থেকে বা আমি মনে করি এনবিআর বা অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরকম কোনো কথা উদ্যোগ দেখি না। স্টক এক্সচেঞ্জের কিছু ব্রোকার্স এন্ডের সমস্যা আছে, কিছু স্টক এক্সচেঞ্জের নিজস্ব সমস্যা আছে, ট্যাক্স হলিডের বিষয়, এগুলো আসেনি। আর বিনিয়োগকারীদের কথা তো বাদই দিলাম, তাদের তো বরাবরই কিছুই আসতেছে না। এবারে ন্যূনতম যে ইনকামের উপর ট্যাক্সের কথা বলা হয়েছিল 1 লক্ষ টাকার বা ওই পর্যন্ত সীমা পর্যন্ত ট্যাক্স মুক্ত রাখার জন্য, করমুক্ত সুবিধার জন্য, সেটাও এ ব্যাপারে কোনো ইঙ্গিত নাই। আচ্ছা জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাকে পর্যায়ে থামাচ্ছি একটু, আমরা যে জনাব ফুরকানুদ্দিন। আমি একটু মোয়াজ্জেম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই যে আসলে হয়েছে কি, আমাদের যে বাজেটটা এসছে এই বাজেটে সরকার নেগেটিভ কিছু বলেনি, বাট কোনো কিছু দেয়ও নেই। যেটা বলেছে সেটা হলো যে পুঁজিবাজারে শুধুমাত্র গতিশীলতা ফিরে আসবে। এর আগে সরকার বিভিন্ন রকম পলিসি দিয়েছে, গত বছর বাজেটে বেশ কিছু পলিসি দিয়েছে, 20 থেকে 25,000 টাকা করেছিল। এইসব যে জায়গাগুলো করেছিল সেগুলোর কারণেও যদি বাজারটা যদি একটু ডেভেলপ করে বা গতিশীলতা ফিরে আসে সেগুলোর উপরে বেসিস করে, সেটা হয়তো বা আমার মনে হয় যেহেতু নেগেটিভ কিছু অন্তত আসে নাই। কারণ আমাদের যেটা হয় কি, যে আমরা যখন বাজেট আসে তখন চিন্তা করি, তখন প্রত্যেকবার বাজেটেই দেখা যায় কোনো না কোনোভাবে নতুন কোনো ট্যাক্স ইম্পোজিশন এটা সেটা এরকম কিছু ঝামেলা থেকে যায়, এর অতীত এক্সপিরিয়েন্সে আমরা যেটা দেখেছি। বাট এই বছর বাজেটে যেটা আমি পজিটিভ দিক দিয়েই আমি বলতে চাই যে আমরা এরকম নতুন কোনো কর আরোপের জায়গা বা নতুন করে কোনো কিছু হঠাৎ করে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া, হঠাৎ করে ডিভিডেন্ডের উপরে নো ট্যাক্স ডিডিএস করে দেওয়া, এই যে জায়গাগুলো করা, এই জায়গাগুলোতে কিন্তু এবারে খুব একটা হাত দেওয়া হয়নি। অর্থাৎ কোনো কিছুই এখানে নেগেটিভ কিছুই করা হয় নাই, বাট পজিটিভও কোনো কিছু নাই। পজিটিভের মধ্যে যেটা মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, পজিটিভ আমি এই জন্য বলবো সব কিছুই পজিটিভ, বিকজ অফ উনি নেগেটিভ কিছু বলেননি। উনি দাদা বলেছেন যে পুঁজিবাজার গতিশীলতায় ফিরে পাবে। অ্যান্ড দ্বিতীয়টা যে কথাটা আপনাকে আমি বলবো, প্রত্যাশা। এখন খুব লজিক্যাল কিছু, আমি প্রত্যাশার ব্যাপারটা শুরু করার আগে একটা জিনিস আমার কাছে যেটা এখন এতদিনের পর্যালোচনায় আমার কাছে যেটা মনে হচ্ছে, সেটা আমরা খুব আমলা নির্ভর হয়ে যাচ্ছি। এতটা আমলা নির্ভর জাতি কোনো দিন ডেভেলপ করবে না, কোনো দিন ডেভেলপ করবে না। কারণ আপনি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা কর্নার থেকে যেসব প্রপোজালগুলো এই বাজেটের জন্য গিয়েছে, আপনি আজকে পুঁজিবাজারের কথা বলেন, গার্মেন্টস সেক্টরের কথা বলেন, অন্য অন্য শিল্পের সেক্টরের কথা বলেন, আবাসন খাতের কথা বলেন, বিভিন্ন কর্নার থেকে যে সমস্ত রিকমেন্ডেশনগুলো গিয়েছে কোনো কিছুকেই কিন্তু সেইভাবে অ্যাকসেপ্ট করা হয় না। অ্যাকসেপ্ট করা হয়েছে এনবিআরের থেকে যেসব প্রপোজালগুলো এসেছে সেগুলো। ওনারা ওই চেয়ারে বসে, যেখানে বসে অ্যাডমিনিস্ট্রেট করছেন, সেখান থেকে বসে সিভিলিয়ানদের অবস্থাটা বোঝার জায়গা কোথায়? আপনার যদি সেটা বুঝেই, তাইলে লজিক্যালি ডিভিডেন্ডের উপরে 1 লক্ষ টাকা না 3 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স না কাটা উচিত। রিজন ইজ দেয়ার,
যে আপনার একটা লোকের, আমাদের এখন 2,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স এক্সাম্পটেড, আমরা খুব ভালো করে জানি, এবং 3,75,000 টাকা মহিলা এবং 65 বছর ঊর্ধ্বে এবং প্রতিবন্ধীদের জন্য এক্সাম্পটেড। এরকম একটা সিচুয়েশনে এসে যদি একজন লোকের ডিভিডেন্ড ইনকাম 3 লক্ষ টাকা হয়, তাহলে 2,50,000 টাকা এক্সাম পর্যন্ত এক্সাম্পটেড আউটরাইটলি শেষ, আর বাকি 50,000 টাকার উপর ট্যাক্স দিতে হবে যদি তার ইনকাম শুধুমাত্র ডিভিডেন্ড থেকে হয়। খুব ইজিলি দুইটা প্রভিশন এখানে আসতে পারতো, বা এখনও সময় আছে আসার। 3 লাখ টাকা পর্যন্ত যদি ডিভিডেন্ড হয়ে থাকে, শুধু ডিভিডেন্ড ইনকাম, তাহলে তার ট্যাক্স কাটার দরকার নেই। শুধু ডিভিডেন্ড ইনকাম থেকে যেরকম এরকম সেম টাইপের একটা প্রভিশন অলরেডি আছে, একদম আমি পরিষ্কার করে বলতে চাই, 6 শিডিউল পার্ট অফ দ্য ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 পরিষ্কার করে বলা আছে যে শুধুমাত্র এগ্রিকালচারাল ইনকাম থেকে যদি 50,000 টাকা পর্যন্ত যাদের ইনকাম হয় তাদেরকে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তাহলে এরকম একটা প্রভিশন কেন পুঁজিবাজার যোজনা আনা যায় না, যে শুধুমাত্র 3 লাখ এখানে টাকা আপনার সাথে পর্যন্ত? আমি একটু সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। যে বিষয়টা আপনি বললেন যে 3 লক্ষ টাকা পর্যন্ত ডিভিডেন্ডে যেতে, এখন একজন ইনভেস্টরের অনেকগুলো কোম্পানিতে শেয়ার থাকে। এখন তো পার্টিকুলার একটা কোম্পানির ইনফরমেশনই একটা কোম্পানি জানে। এখন আপনার যদি 10টা কোম্পানিতে 3 লক্ষ টাকা করে আসে, তাহলে তো এটা একটা বিশাল অ্যামাউন্ট হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে তো আপনার এখানে 3 লক্ষ টাকা যদি করা হয়, যেটা আপনি যেটা বললেন যে যেই স্ল্যাব পর্যন্ত আপনার ট্যাক্স এক্সাম্পটেড ওই স্ল্যাবটা, কারণ কোনো মানুষই কিন্তু শুধুমাত্র ডিভিডেন্ড ইনকাম নির্ভরশীল না, তার ডিভিডেন্ডটা হলো আমি মনে করি যে এটা একটা অ্যাডিশনাল ইনকাম। তো সেই ক্ষেত্রে তো এটা করা না, আমি আপনার সাথে একেবারেই একমত। দেখেন, এটার সাথে আমি আরেকটু আপনার আলোচনার সুবিধার্থে, আপনার মোয়াজ্জেম সাহেব যেটা বললেন যে বাজার প্রত্যাশা প্রাপ্তির মানে উনি অনেকটা হতাশা ব্যক্ত করেছেন। তো আমি এই জায়গাতে আপনাদের সাথে একটু ডিফার করতে চাচ্ছি এই অ্যাসপেক্টে, যে এক হলো বাজেটে প্রস্তাব করা হয়েছে, প্রস্তাবের মধ্যে দেখেন নেতিবাচক কোনো কিছু নাই, কিন্তু এক্সিস্টিং যে ফ্যাসিলিটিস আপনি এনজয় করতেছেন পুঁজিবাজারের জন্য সেগুলো আছে। আর দ্বিতীয়ত হলো আমরা হতাশ হওয়ার মতন, কারণ বাজেট এখনো পাস হয়নি, আমাদের এখানে আরও অনেক কিছু পরিবর্তন হওয়ার, সংযোজন হওয়ার কিন্তু সুযোগ রয়ে গেছে। সুতরাং আমরা এখানে ইতিবাচক দৃষ্টিতে দেখতে পারি, আমরা আশাবাদী প্লিজ। ওকে, তাহলে আপনি যেটা বললেন, তাহলে সেখানে আমরা আরেকটু টেকনিক্যাল হই। আমাকে তো আমার রিটার্নটা জমা দিতেই হবে। 3 লক্ষ টাকা পর্যন্ত যদি আমি নাও কাটি, ধরেন 3 লাখ টাকা পর্যন্ত আপনি যেটা বললেন ইটস ভেরি লজিক্যাল, তার যদি 10টা কোম্পানি থেকে 3 লক্ষ টাকা, তাহলে ফুরকান আপনাকে একটু থামাচ্ছি, একটা ফোন আছে, একজন দর্শক লাইনে আছে। দর্শক, হ্যালো 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 দর্শক, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। শাহরিয়ার বলছি, সিলেট থেকে। আমার প্রশ্নটা হলো, আমি একদম ক্ষুদ্র বিনিয়োগকারী। আমি যখন পুঁজিবাজারে যখন 10 নামে, তখন থেকে ইনভেস্ট করি, বাজার নামে সাপোর্টিং ইনভেস্ট করি করতে করতে এখন এমন পর্যায়ে আসছে, এখন আমার আর দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই। এইভাবে যে কি মানে হিসাব দিতে পারবো না আমি এখন কোথায় আছি। আর আপনাদের মধ্যে যে বক্তা যারা, উনি বললেন বাজেটে কিছু নাই, উনি বললেন আগে থেকে সাপোর্টিং আছে, এই ধরনের বক্তা বা বক্তব্য পুঁজিবাজারের জন্য তো আরো বেশি বিস্ফোরা। আচ্ছা, সম্মানিত দর্শক, অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা আলোচনা করছি ওর উদ্দেশ্যে। আমার মনে হয় ভদ্রলোক যেটা আমাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছেন, আমি যেটা আপনাদেরকে বলার চেষ্টা করেছি, আল্লাহ না করুক যদি এবার অর্থমন্ত্রী কোনোভাবে বলতেন যে আপনাকে গেইনের উপর ট্যাক্স দিতে হবে, তাহলে বাজারের অবস্থা কী হতো সেটাও আপনি একটু দেখবেন। তো অ্যাটলিস্ট উনি নেগেটিভ কিছু বলেন নাই, সেটাই আমি অ্যাড্রেস করার চেষ্টা করেছি। পজিটিভ যে পাই নাই আমরা, নতুন করে কিছু উনি হয়তো ভালো কিছু দেন নাই, এটা আপনাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং ব্যাপারটা এরকম নয় যে আমরা সব কিছু চাইলেই পেয়ে যাব, এটাও যেমন ঠিক না, আবার সব কিছু যা কিছু চেয়েছি সব কিছু উনি দিয়ে দিবেন, এটাও ঠিক না। তবে মাঝামাঝি একটা জায়গায় উনি আসতে পারতেন। কিন্তু যেটা আমি আপনাদের বলার চেষ্টা করেছি সেটা হলো অ্যাটলিস্ট নেগেটিভ কিছু উনি করেন নাই, যেটা আমরা এর আগে সব বছরই দেখেছি যে নেগেটিভ কিছু করতে, এটা এবার উনি করেন নাই। তাই বলে যে ওনার পজিটিভ করা উচিত ছিল না, সেই পজিটিভ করা অবশ্যই উচিত ছিল যদি বাজারটাকে উনি যেভাবে করতেন। আমরা ওনাকে নেগেটিভ না করার কারণে সাধুবাদ দিচ্ছি, কিন্তু পজিটিভ না করার কারণে ধন্যবাদ দিচ্ছি না। তো যে কাজটা আমরা বলতে চাচ্ছি, যেটা আপনাকে বলার চেষ্টা করছি, যে 3 লক্ষ টাকা পর্যন্ত যে এক্সামশনের কথা আমি বললাম, হ্যাঁ এখানে যে আইনটা এইভাবে হতে পারে যে ঠিক আছে 10টা কোম্পানিতে আছে, সেই ভদ্রলোক তো রিটার্ন সাবমিট করবে, সে রিটার্ন সাবমিট করবে না, তো রিটার্ন সাবমিট করলে তাকে তো ট্যাক্স দিতেই হবে, কিছু তো করার নাই। সুতরাং ইট ডাজ নট মিন যে 3 লাখ টাকার উপরে গেলে ট্যাক্সটা না কাটলে তার ক্ষতি হয়ে যাবে, তা না। এমনও তো হতে পারে যে আমার একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে, সো যেখানে এরকম একটা পার্সেন্ট জায়গা আছে, দেখার ব্যাপার আছে, এবং যেখানে এরকম কোশ্চেনেবল জায়গা আছে, সেখানে আপনি যদি সুবিধা দিতে চান, আমরা কিন্তু সুবিধা নিয়ে কথা বলছি, আমরা কিন্তু আইন একদম টোটো প্রমাণ করা বলছি না। তো সুবিধা যদি দিতে চান, কিছু তো ব্যাকড্রপ থাকবেই, 1 নম্বর ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো কর্পোরেট ট্যাক্স রেটটা না কমানো। যেমন আপনার 25% ট্যাক্স রেট এখন যেটা আছে, সেটাকে অ্যাটলিস্ট 5% আরও কমানো যেত। কেন? কারণ একটা কোম্পানি, আমি আবারও বলি, এর আগেও আমি 2-1টা প্রোগ্রাম করেছি, একটা কোম্পানি যখন ডেট এবং ইকুইটি দুইটা জায়গায় নিয়ে এসে ব্যবসা করে, সে যখন ডেট নিয়ে বিজনেস করছে, ডেটের উপরে কিন্তু 10% ইন্টারেস্ট রেট অ্যাভারেজ আমরা যদি ধরে নিই, বা 12% ইন্টারেস্ট দিয়ে দিচ্ছে, সেটা অ্যালাউবল এক্সপেন্সেস, অর্থাৎ যেটার উপরে তাকে ট্যাক্স দেওয়া লাগে না।
কিন্তু যখন ওই পোর্শনটুকু আমি ইকুইটি নিয়ে বাজার থেকে নিচ্ছি তখন ওই টাকাটা কিন্তু আর অ্যালাউবল এক্সাম্পটেড নয়, কারণ আমার ডিভিডেন্ডের উপর ট্যাক্স দেওয়া লাগে না। একটা সুবিধা আছে যে ডিভিডেন্ডের উপরে ট্যাক্স রেট 20%। প্রশ্ন হলো কোম্পানির জন্য সেটা ইনকামের ক্ষেত্রে, কিন্তু যখন এক্সপেন্স হিসাব করব তখন কিন্তু আমাকে ওই এক্সাম্পশনটা নাই। আমি ধরে নিলাম ওই কোম্পানির ডেটও আছে, ইকুইটিও আছে, কিন্তু যত পরিমাণ টাকা কোম্পানির আছে সেটাকেও যদি আমি অ্যাভারেজ করে হিসাব করি তাহলে মিনিমাম 5% আরও কমানো যাওয়ার সম্ভাবনা ছিল বা যৌক্তিক ছিল, যেটা না কমানোটা আমার মনে হয় এটা পুঁজিবাজারের জন্য আরও ভালো হতো। যদি কমানো হতো তাহলে নতুন কোম্পানিগুলো অ্যাট্রাক্ট ফিল করতে, আমি কেন বাজারে আসবো এতগুলো রেগুলেটরকে ফেস করার জন্য, তখনই আসবো যখন সুবিধা কিছু পাবো। তো সুবিধা তো দেখতে হবে আমাকে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ ফুরকান। হ্যাঁ, আমি আপনার সাথে এই জায়গাটা একমত যে কর্পোরেট ট্যাক্সটা যদি একটু কমানো হতো তাতে ভালো ভালো কোম্পানিগুলা বাজারে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে উৎসাহিত হতো। আরেকটা জিনিস শুধু আপনার সাথে অ্যাড করি, একটা কোম্পানি, একটা কর্পোরেট, তার ডিভিডেন্ড ইনকামের জন্য ট্যাক্স রেট হলো 20%। একজন ইন্ডিভিজুয়াল তার জন্য কিন্তু এটা আপ টু 30%, 25%। আপ টু 30%। ইট ইজ দি হাইয়েস্ট রেট দি 30%। যদি সে হাইয়েস্ট লেভেলে যায় তাহলে 30%। কেন আমি এটাকে যদি মানে 20% কোম্পানির জন্য 20% এটার জন্য যদি আমি করে দিই, অসুবিধাটা কোথায়? এটাও তো এক ধরনের সুবিধা, 30% না, এটাও এক ধরনের সুবিধা, প্লাস চার্জ মিলে তারপরে যদি হ্যাঁ সেটা হলো আপনার যারা অনেক বড় লোক তাদের জন্য। কিন্তু হ্যাঁ যারা 10 কোটি টাকা 20 কোটি টাকার উপরে যাদের অ্যাসেট আছে তাদের জন্য প্রপার ট্যাক্স আছে। তো এরকম সিচুয়েশন যাদের আছে, তো সেটাকে তো ইউনিভার্সাল একটা রেটও করে দেওয়া যায়, কোম্পানির জন্য যা ইন্ডিভিজুয়ালের জন্য তা। তাহলে আমি ইন্ডিভিজুয়ালের জন্য যদি সেটা না করি তাহলে এটা তো ইনজাস্টিস হয়ে যাচ্ছে। না, এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে, কর্পোরেটের জন্য কিন্তু ওয়ান টাইম হোয়াট এভার ইরেসপেক্টিভ অফ অ্যামাউন্ট 20% ফিক্স করা। কিন্তু এখানে আপনার কিন্তু যেটা স্ল্যাবের কথা বলছেন আপনি, স্ল্যাবের কথা বলছেন, স্ল্যাবের যখন নিম্ন আয়ের যারা তাদের জন্য কিন্তু সেটা হয়তো বা বার্ডেন হয়ে যেতে পারে। হ্যাঁ এটা আমি আপনার সাথে একমত, কিন্তু খেয়াল করে দেখবেন আমি এর আগেও বলেছি, বেশ কয়েকবার বলার চেষ্টা করেছি, পুঁজিবাজার ততক্ষণ পর্যন্ত গতি পাবে না যতক্ষণ পর্যন্ত বড় বিনিয়োগকারীদেরকে গতিশীল করা যাবে না। যদি বড় বিনিয়োগকারী ছাড়া এই পুঁজিবাজারকে আপনি কি মনে করেন শুধুমাত্র ক্ষুদ্র বিনিয়োগকারী দিয়ে এটা পুঁজিবাজারকে তোলা সম্ভব? না, আসলে এটা সম্ভব না। আসলে এই ক্ষুদ্র বিনিয়োগকারী এই শব্দটার সাথে কিন্তু আমি কিছুটা বিরোধ। আসলে আমরা একাডেমিকলি বা প্র্যাকটিক্যালি যেটা দেখেছি সব জায়গাতে আছে ইনস্টিটিউশন এন্ড ইন্ডিভিজুয়াল। এক্স্যাক্টলি। তা আমাদের দেশে এই ক্ষুদ্র শব্দটা ব্যবহার করে আমি মনে করি যে কোনো লোকের, কারণ কার কি ফিনান্সিয়াল স্ট্রেংথ আছে এটা কিন্তু ইন্ডিভিজুয়াল আমরা জানি না। তো সুতরাং কাউকে ক্ষুদ্র এটা বলে বরং আমরা হিউমিলিয়েট করি একটা গ্রুপকে, এই শব্দটা বোধহয় আমার মনে হয় যে বিনিয়োগকারীদের জন্য সম্মানজনক না। ক্ষুদ্র বিনিয়োগকারী সবাই বিনিয়োগকারী, এটা আমাদের বিনিয়োগকারীরাই কিন্তু বলেন, এবং এটা এস্টাবলিশ করছে কিন্তু আমাদের বিনিয়োগকারীরা। বিভিন্ন আলাপ আলোচনা মিডিয়া বিভিন্ন ভাবে এই জিনিসটা, এই শব্দটা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমি অত্যন্ত সম্মানের সাথে বলতে চাই সবাই বিনিয়োগকারী। ক্ষুদ্র শব্দটা আসলে কারণ কোনো একটা গোষ্ঠীর সামনে ব্যবহার করাটা কোনো এক্স্যাক্টলি। তো যার কারণে এখন দেখেন তাহলে আমার এই যে বড় বিনিয়োগকারী যারা আছে, যেহেতু কথাটা এসে গেছে সেই জন্য বলছি বড় বিনিয়োগকারী তাদেরকে কি হলো 900 কোটি টাকার একটা ফান্ড দেওয়া হলো, কার জন্য? কথাটা বলা হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য। না, অ্যাকচুয়ালি এই বিষয়টা আসলে প্রপোজালটা এইভাবে তৈরি করা হয়েছিল, তখন একটা আন্দোলনমুখর সিচুয়েশন ছিল, বিভিন্ন রেগুলেটরি এবং এদের প্রতিনিধি সবাই মিলে তখন আসলে এটা সরকারের একটা হয়তো সিম্পেথি ড্র করার জন্য এই বিষয়টা আসছিল। কিন্তু এটা একটা পার্মানেন্ট ডিজিগনেশন হয়ে যেতে পারে না যে ক্ষুদ্র বিনিয়োগকারী, একটা গোষ্ঠীকে ক্ষুদ্র বিনিয়োগকারী বলে। এগুলো বিনিয়োগকারী প্রত্যেকে সম্মানিত, তারা সবাই সমান রাইট ভোগ করার কথা। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস যেটা আসতে পারতো পুঁজি আপনার বাজেটে, সেটা হলো যে এই পুঁজিবাজারের জন্য, ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য, যেটা আমরা আরও একদিন আমরা আলাপ করার চেষ্টা করেছিলাম, যে সেটা হলো যে ব্যাংকগুলোর মধ্যে দিয়ে যেসব ব্যাংকগুলোর মার্চেন্ট ব্যাংকিং উইং আছে তাদেরকে কিছু টাকা সরকার দিয়ে কিন্তু পুঁজিবাজারকে ডেভেলপ করতে পারতো, যে টাকাগুলো অলমোস্ট সিকিউরড বলতে গেলে। কারণ লেটসে যেসব ব্যাংকগুলোর মার্চেন্ট ব্যাংক আছে তাদেরকে যদি একটা ব্যাংকে 5 কোটি 10 কোটি টাকা করে দেওয়া হতো, কথার কথা লেটসে একটা এক্সাম্পল, যে তোমরা এটা পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট করো, তার এগেনস্টে সে 4000 কোটি টাকার একটা সিকিউরিটি পাচ্ছে বা 5000 কোটি টাকার একটা সিকিউরিটি পাচ্ছে, ব্যাংক টু ব্যাংক বেসিস 2000 কোটি টাকা। তো সেখানে তো এই টাকাগুলো লস হতো না যদি কম সুদে টাকাগুলো দেওয়া হতো। তাহলে আসলে ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনীতি, প্রাইভেট সেক্টর গতিশীল করতে গেলে পুঁজিবাজারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে এটা সম্ভব না। মুখ উনি ফিরান নাই, কিন্তু উনি হাও করেন নাই। তো যেটা বলার চেষ্টা করছি সেটা হলো এরকম যে জি সরি জনাব ফুরকান উদ্দিন, আপনাকে একটু থামাচ্ছি আমি এবার। মূলত আপনাদের দুইজনের আলোচনা থেকেই আমি আরেকটা বিষয় যেটা আসছে যে পুঁজিবাজার নিয়ে বাজেটের কথাটা যেটা বলা হয়েছে, পুঁজিবাজার 2010 সাল থেকে রুগ্ন। 2014 পর্যন্ত আপনারা বলতেছেন পুঁজিবাজারে বিভিন্ন ইনসেন্টিভ দিচ্ছে, 2016-তে এসে কিছু দেয়নি বা এখন জাস্ট নেগেটিভ কিছু বলেনি। 2014 সাল পর্যন্ত দিয়ে কিছু দেয়নি বা
ওই বিষয়টা বলছেন। আমরা বলছি যে বলবৎ যে সকল সুবিধা আছে সেগুলোর কোনোটা প্রত্যাহার করা হয়নি, আমি নতুন বলবো কিছু বলবৎ সংযোজন কোনো হয়নি। সুবিধাই দেয়া নাই। আমার দৃষ্টিতে বলবৎ কোনো সুবিধা নাই। শুধু আপনি দু একটা সাইট করতে পারবেন না যে এই সুবিধা দেয়া আছে, এখান থেকে টাকা নেয়ার সুবিধা দেয়া আছে, টাকা বের করে নেয়ার সুবিধা আছে। পুঁজিবাজারে গভর্নমেন্টের ইনসেনটিভ কোনো কাজে লাগেনি, তার মানে এটা ইনএফেক্টিভ। এখন অর্থমন্ত্রী হতাশ হয়ে এই বছর আর কিছু বলেননি এটা নিয়ে। রোগী 4 বছর যাবৎ অসুস্থই ছিল, কোনো ট্রিটমেন্টে কোনো কাজ হয়নি। পঞ্চমবারে এসে উনি কিছুই করেননি, তার মানে ইটস এ ডেড কেস। আমাদের লেম্যান দৃষ্টিতে এইটাই বুঝি। দেখেন, অর্থমন্ত্রী মহোদয় এক এক সময় এক এক জায়গায় এক একটা কথা বলছেন। উনি এরকমও হয়েছে যে এমন কোনো বিষয় কথা বলতে গিয়ে পুঁজিবাজার নিয়ে খুব ক্ষিপ্ত হয়ে গেছেন। আসলে ওনাকে বুঝতে হবে যে পুঁজিবাজার কিন্তু আর্থিক সেক্টরের প্রাণ। এটা তো যে কোনো দেশের ইকোনমির যে কোনো দেশের ইকোনমির প্রাণ। প্রাণ। আপনি দেখেন, ওনার বয়সের বার্ধক্যের কারণে হোক, যে কোনো কারণে হোক, ওনার ইনক্যাপাসিটি অনেক কিছু আছে। তো ওনার সাপোর্টিভ যে এমপ্লয়িজ আছেন অথবা মন্ত্রণালয় আছেন, ওনাদের যে রোল প্লে করা উচিত, এই ডিউ রোলটা কিন্তু প্লে হচ্ছে না। অতএব এটা নিয়ে আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন জানাবো, ওনার বিষয়টা নিয়ে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য। না, আমরা এখনো কিন্তু আশা করতে চাই, কারণ বাজেট অ্যাপ্রুভ হবে হয়তো 30 তারিখে বা 29 তারিখে, সাধারণত জুন মাসের শেষে হয়। ইন বিটুইন আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো আরো নতুন কিছু আসতে পারে। এই ব্যাপারে আপনি আমি দেখেন আমাদের সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা মারাত্মক বিশৃঙ্খলা বিরাজমান, এবং এটার পিছনের যে চালিকা শক্তি, যে প্রাইমারি রেগুলেটর বাংলাদেশ ব্যাংক, এখানে ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল এক্সিলেন্সি বলতে তেমন কিছু নাই। এই খাতে কিন্তু তেমন কোনো খরচ হচ্ছে না। গভর্নমেন্টও ব্যাংকার্সদের ডেভেলপমেন্টের জন্য বা এই সেক্টরে রিয়েল প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য তেমন কোনো স্কোপ আমাদের দেশে এখনও তৈরি হয়নি। আমাদের দেশে একটা প্রপোজাল স্টাডির জন্য, একটা ঋণ প্রস্তাব স্টাডির জন্য ওরকম কোনো এক্সপার্ট এখনও ইন্ডিভিজুয়ালি ডেভেলপ হয় নাই। কিন্তু লেন্ডিং সেক্টরের ব্রোকারের অভাব নেই, এবং এরাই কিন্তু এক্স ব্যাংকার। তারা বিভিন্ন পার্সেন্টেজের বিনিময়ে লোন প্রসেস করে থাকেন, ইললিগাল ওয়েতে এগুলি করে যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা মনিটরিং সেল বা এগুলি যদি প্রপার কাজ করত, তাহলে কিন্তু এই বিষয়গুলি এরকম হতো না। এবং আর্থিক সেক্টরে যে এই বিভিন্ন দৈন্যদশা বা এই যে কেলেঙ্কারি দেখা যায়, এজন্য আমি মনে করি রেগুলেটরদের ভূমিকা ছিল প্রথম। তারা যদি সোচ্চার হন, এগুলি কখনো হয় না। না, আপনি তো এই আর্থিক সেক্টরের সাথে অনেক দিন যাবত জড়িত আছেন, তো তাহলে আপনারা কি কখনো রেগুলেটরের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন? অবশ্যই চেষ্টা করেছি, এবং সেক্ষেত্রে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন করে, বাংলাদেশ ব্যাংকের অডিট টিম আছে। তারপরে কোনো কোনো কোম্পানি বলে যে গত 8-10 বছর যাবৎ ফিকটিশিয়াস অ্যাকাউন্টস দিয়ে আসছে। কিন্তু আমরা কিভাবে এটা হইতে পারে? বাংলাদেশ ব্যাংক অথবা আদার রেগুলেটর অথবা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস যদি প্রপারভাবে তাদের ডিউ ডিলিজেন্স প্রফেশনালিজম থাকতো, একজন পরিচালক বা চেয়ারম্যান হিসেবে বা অনেক আপনার কাছে যেটা প্রেজেন্ট করে, ইউ ওয়ার্ক অন ইট। আপনি তো ব্যাংকে গিয়ে ভেরিফাই করা আপনার সুযোগ নেই। ইউ কন্ডাক্ট এ বোর্ড, অথবা আপনি একটা বোর্ডে বসলেন, ইউ আর এ মেম্বার অফ দি বোর্ড, মানে বোর্ড। আপনি যা আপনার কাছে যেটুক সাবমিট করতেছে, বিয়ন্ড দ্যাট আপনার কোনো ক্যাপাসিটি নাই কিন্তু। এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু পরিচালকদেরকে এমনভাবে তাদের ক্ষমতা কার্ভ করে রাখছে যে আর তাদের ইন্টারনাল আচ্ছা কোনো ম্যাটার নিয়ে বা কোনো যে বিষয়গুলি নিয়ে। মজিম হোসেন, আমরা একটু জনাব মজিম হোসেন, আপনাকে আমরা থামিয়ে দিয়েছিলাম, এখন আপনার কাছে আবার। আমি যেটা বর্তমান পুঁজিবাজার নিয়ে যে অবস্থান চলছে বা যে অবস্থায় আমরা যাচ্ছি, তো আমি মনে করি পুঁজিবাজার যারা বিনিয়োগ করার সক্ষমতা আছে, ওই ইতিপূর্বে দর্শক যে কথাটা বললেন, উনি ওই 2011 বা ওই সময় থেকে উনি অ্যাডজাস্ট করতে করতে বা ফার্দার ইনভেস্ট করতে করতে ওনার ক্যাপাসিটি লস্ট হয়ে গেছে।
অ্যাকচুয়ালি পুঁজিবাজার ইনভেস্টমেন্ট হলো আপনার অপশনাল ফান্ডের একটা ম্যাটার থাকে, আপনার ক্যাপাসিটির ম্যাটার থাকে। পুঁজিবাজার আপনার ইকোনমির আপনার যে ক্যাপাসিটি তার একটা সেগমেন্ট হইতে পারে, কিন্তু আপনার ফুল লোড পুঁজিবাজারে আপনার ইনভেস্ট করা এটাও সঠিক না। আপনাকে এখানে যে সব কিছু রাখতে হবে। জনাব মোয়াজ্জেম হোসেন, আপনাকে এখানে আমি একটু থামাচ্ছি যে মূল বিষয়টা আপনি যেটা বললেন, এই বিষয়টা আমাদের বিনিয়োগকারীদের মধ্যে যে হতাশা আমরা দেখছি, এই হতাশা থেকে বের হওয়ার জন্য বাজার উন্নয়নে আপনাদের প্রস্তাবনা বা আপনাদের করণীয়, আপনারা যে ব্রোকার কমিউনিটিতে আছেন বা স্টক এক্সচেঞ্জ থেকে কি করছেন বা কি করার প্রয়োজনীয়তা মনে করছেন? আমরা সরকারের কাছে বেশ কয়েকটা প্রস্তাব দিয়েছিলাম। ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডের বিষয়ে আমরা বলেছিলাম। ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইন্টারেস্ট মওকুফের জন্য বলা হয়েছিল, তা অলরেডি বেশ কিছু প্রতিষ্ঠান করেছে, আইসিবি সহ। কর্ম অবকাশের কথা বলা হয়েছিল, ব্রোকার্স এন্ডে যাতে ব্রোকার্স ট্যাক্সটা কমানো হয় সেটা বলা হয়েছে। স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনের পরবর্তী 5 বছর ট্যাক্স ফ্রি রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সর্বোপরি বিনিয়োগকারীদের বিনিয়োগ বান্ধব রাখার জন্য যে অডিট ফার্মগুলির অডিটে স্বচ্ছতা আনার জন্য যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট বা যেটাকে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট হয়েছে, হয়তো এটা কার্যকারিতা খুব দ্রুত শুরু হবে। এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন তো অনেক উদ্যোগ নিয়েছে এই পুঁজিবাজারকে রিফর্ম করার জন্য। স্ট্রাকচারালি যে সকল বিষয়গুলো, এগুলো তো অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসএসসি এই সকল উদ্যোগগুলো নিয়েছে। নেওয়ার ফলে এখন আপনি মনে করতেছেন এইগুলোই বাজারকে গতিশীল করার জন্য, নাকি বাজার গতিশীল করার জন্য অন্য কোনো? না, বাজার গতিশীল করার জন্য এগুলি যথেষ্ট না, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন আপনি যেটা বললেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যথেষ্ট উদ্যোগ নিয়েছে, অনেক উদ্যোগ নিয়েছেন, কিন্তু এটা রিফর্মস রিলেটেড উদ্যোগ। জি, কিন্তু একটা ডেভেলপমেন্ট, ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের যে উদ্যোগ, হ্যাঁ, সেটার জন্য যে ফুরকান, আপনি মুয়াজ্জেম সাহেবের বক্তব্য শুনেছেন এতক্ষণ। এই যে বাজারের জন্য আমি যেটা বলতেছিলাম যে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন রিফর্ম রিলেটেড অনেক কাজ করেছে, তার ফলাফলও আমরা কিছু দেখছি। কিন্তু সেই এই বাজারের মধ্যে যে বিনিয়োগকারীদের যে হতাশা, এই হতাশা লাঘবের জন্য আসলে কি করণীয়? আমি অ্যাপারেন্টলি আমার যতদিন আমার এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি সেটা হলো যে, দেখেন, মার্কেট ডেভেলপ করা কিন্তু রেগুলেটরের দায়িত্ব না। মার্কেট ডেভেলপ করার দায়িত্ব কিন্তু দুইটা স্টক এক্সচেঞ্জের। রেগুলেটরের দায়িত্ব হলো মার্কেটটাতে যাতে কোনো রকমের ব্যাড প্লেইং না হয়, আইন তৈরি করে দেওয়া যাতে করে ফিউচার ফোরকাস্টিং হিসাবে মার্কেটটা আস্তে আস্তে গ্রো করে। ইট ডাজ নট মিন যে মার্কেটে ট্রেড বাড়ানো, ইট ডাজ নট মিন যে মার্কেটে প্রাইস বাড়িয়ে দেওয়া, ইট ডাজ নট মিন যে মার্কেট পড়ে যাচ্ছে কেন সেটা আটকাও, ইট ডাজ নট মিন দ্যাট। সো রেগুলেটরের দায়িত্ব হলো বাজারকে ফোরকাস্ট করে ভবিষ্যতে রেগুলেট করা। এটা হলো তাদের, শুধু রেগুলেট না, তাকে যেটা করতে হবে সাথে সাথে এমনভাবে রেগুলেট করতে হবে যাতে করে বাজারের পরিধি বা ডেপটা বড় হয় আস্তে আস্তে। এটা হলো রেগুলেট। এখন তাহলে স্টক এক্সচেঞ্জের দায়িত্ব কোথায়? স্টক এক্সচেঞ্জ দুইটার দায়িত্ব হলো সবচাইতে বেশি দায়িত্ব, বিকজ লাভ ক্ষতি যা কিছুর বেনিফিশিয়ারি, তার মেইন বেনিফিশিয়ারি কিন্তু এই দুইটা স্টক এক্সচেঞ্জেই কিন্তু হচ্ছে। কিভাবে হচ্ছে দেখেন, ক্যাপিটাল গেইনের প্রসঙ্গটা আপনি বাদ দেন, স্টক এক্সচেঞ্জে যারা ব্রোকার আছেন তারা বা যারা মার্চেন্ট ব্যাংকার আছেন তাদের লাভগুলো কোথায়? ব্রোকাররা কমিশন পাচ্ছেন, ব্রোকাররা ডিভিডেন্ড পাচ্ছেন তাদের ডিলার লিমিটেশনের মাধ্যমে, তারা ব্রোকাররাই ক্যাপিটাল গেইন করছেন। আমি জাস্ট একটু থামাতে চাচ্ছি, আপনি যে কথা বলতেছিলেন যে স্টক এক্সচেঞ্জের ভূমিকা, স্টক এক্সচেঞ্জের সরাসরি ভূমিকাটা কি বলতে চাচ্ছেন? স্টক এক্সচেঞ্জকে আমি এখন পর্যন্ত দেখি নাই বাজারের পরিধি, যখন বাজারটা এরকম পড়ছে, যখন নতুনভাবে যে অ্যাডভাইজারি অ্যাটিটিউড নিয়ে পাবলিকের কাছে গিয়ে বলবে, ইনভেস্টরদের কাছে গিয়ে বলবে যে দিজ আর দি ওয়ে দ্যাট ইউ ইনভেস্ট, দিজ আর দি ওয়ে দ্যাট ইউ ক্যান গো ফর দ্যাট, বা অথবা নতুন করে তাদের যে নলেজের জন্য যেটা করবে, যেটা এখন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের আওতায় নতুন করে যেটা শুরু হচ্ছে, সেটা স্টক এক্সচেঞ্জের র্যাঙ্ক থেকে মার্কেটিংয়ের যে জায়গাটুকু, ফরেন ফান্ডকে অ্যাট্রাক্ট করার যে জায়গাটুকু, তারা স্ট্র্যাটেজিক পার্টনারের কথা বলছে, কিন্তু আজকে পর্যন্ত যেটা হয় না, এটা হওয়ার কেন হয় নাই আমি জানি না। কিন্তু আপনার ফান্ডের যে জায়গাটুকু, ফান্ড যে করার জায়গাটুকু, সেই জায়গাটুকু স্টক এক্সচেঞ্জ তার মার্কেটিংয়ের এক্সেলেন্সের মধ্যে দিয়ে এটা করতে পারে। একটু থামাচ্ছি এখানে। আমি ফোরকান সাহেবের সঙ্গে একমত না, যিনি বললেন যে রেগুলেটরের দায়িত্ব হলো রেগুলেট করা এবং মার্কেট ডেভেলপমেন্টের ব্যাপারে কাজ তাদের না। মূলত সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের দায়িত্বই হলো মার্কেট ডেভেলপ করা।
ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টই হলো মেইন ফোকাল পয়েন্ট অফ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দেখেন, এই ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট বলতে যে এর ডেফিনেশনটা কি, এটার মার্কেট ভাইব্রেন্ট করাই ডেভেলপমেন্ট না, হ্যাঁ, মার্কেট yes. প্রাইসটা উঠানোই ডেভেলপমেন্ট না। টোটাল ক্যাপিটাল মার্কেটে আইপিও প্রসেসটা থেকে শুরু করে পাবলিক লিস্টেড কোম্পানিগুলিকে প্রমোট করা, ফ্রেন্ডলি পলিসি অ্যাডাপ্ট করা, এবং সেইগুলি ইমপ্লিমেন্টেশনের জন্য আপনার টুলস হলো স্টক এক্সচেঞ্জ এবং ইনভেস্টর্স অ্যাট দি এন্ড অফ দি লাইন। তো আপনি এইগুলিকে ইউ হ্যাভ টু অ্যাড্রেস ফ্রম ইউর প্ল্যাটফর্ম, যে স্টক এক্সচেঞ্জ কী করছে, ইউ আর রেগুলেটিং দি স্টক এক্সচেঞ্জ, not only you are just monitoring and regulating, you are also directing time to time, you are appointing the employees. তো সেখানে স্টক এক্সচেঞ্জ নিজে কি করবে? স্টক এক্সচেঞ্জ ইজ এ ব্রোকার্স ফার্ম, এদের তো আর ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করবে তো সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের পলিসি আপনাকে এখানে এবং থামাতে স্টক চাচ্ছি। ব্রোকার। হ্যাঁ, আপনি বলতে পারেন জনাব মুয়াজ্জেম, প্ল্যাটফর্ম। আমি এখানে আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। আপনি যেটা বলেন যে ব্রোকার কমিউনিটি, আসলে স্টক এক্সচেঞ্জ তো একটা প্ল্যাটফর্ম, ইয়েস, ইটস এ লার্জ ইনস্টিটিউশন, লার্জ ইনস্টিটিউশন। হ্যাঁ। তাদের যে ফ্যাসিলিটিস বা স্কোপ আছে মার্কেটকে প্রমোট করার জন্য, সেই ক্ষেত্রে আপনি কি মনে করতেছেন যে স্টক এক্সচেঞ্জ দুইটা, আমাদের দেশে দুইটা স্টক এক্সচেঞ্জ আছে, কিছুই করে নাই স্টক তারা, এক্সচেঞ্জ কিছুই করে নাই। এই মার্কেটকে প্রমোট করার জন্য যথার্থ ভূমিকা নিচ্ছে? বরং আমি মনে করি স্টক এক্সচেঞ্জ যে ভূমিকা নেওয়ার চেষ্টা করতেছে, এইগুলির পিছনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে বিভিন্ন রেগুলেটর এবং মার্চেন্ট ব্যাংক বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, এরা কিন্তু বিভিন্নভাবে তাদের কান্নার সুর বিভিন্নভাবে পৌঁছানোর চেষ্টা করতেছেন, কিন্তু কিছু কিছু কুম্ভকর্ণ আছে, তাদের কানে যাচ্ছে না তো। এবং স্টক এক্সচেঞ্জের ভূমিকা বিভিন্নভাবে, হ্যাঁ, হয়তো বা ওরকম লাস্ট 3-4 ইয়ার্সে কিন্তু যেভাবে আরও বেশি আমরা হতে একদম পারে। শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ। এই পর্যায়ে আপনার বিনিয়োগকারীদের জন্য আপনার কি পরামর্শ? বিনিয়োগকারীদেরকে বলবো, দেখেন, আপনাদের ইনভেস্টমেন্ট ইনট্যাক্ট রাখার জন্য, আপনাদের ইনভেস্টমেন্টের রিটার্ন পাওয়ার জন্য বর্তমানে ব্যাংকের সুদ কমে গেছে। আপনি এফডিআর বা টার্ম ডিপোজিটের রেট অফ ইন্টারেস্ট অনেক কম। আপনার রিটার্ন আপনি হিসাব করেন, যদি আপনি অ্যাট দি এন্ড অফ দি ইয়ার আপনি আজকে 10 টাকায় যে শেয়ারটা কিনবেন, তাতে যদি আপনি আগামীতে 10%ও রিটার্ন পান, অতএব আপনার সেই ইনভেস্টমেন্টেই থাকা উচিত। ব্যাংকে এফডিআর রেখে অথবা সেভিংস টুলসে আপনি ইয়ে করে আমাদের সময় লং টার্ম ইনভেস্টমেন্টে থাকতে যেন হবে। ফুরকান, আমি আপনি তো অনেকদিন পুঁজিবাজার আমি করতেছেন, আসলে সেই হিসেবে আপনি বিনিয়োগকারীদের সম্পর্কে বা স্টক মার্কেট সম্পর্কে অনেক আমি কিছুই আসলে আপনার এখন আছে। বিনিয়োগকারীদের তাই বিনিয়োগকারীদের সম্পর্কে- প্রতি আপনার কি পরামর্শ? বিনিয়োগকারীদের প্রতি আমি বলবো যে একটু ধৈর্য ধরা উচিত এই মুহূর্তে। আমার একটা ধারণা যে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত, এখন পর্যন্ত যদিও এক্সপায়ার শেষ হয়ে গেছে, 21 তারিখের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হওয়ার কথা, এই সময়টা শেষ হয়ে যাওয়ার পরে আমার কাছে কেন জানি মনে হয় রমজানটা শেষ হয়ে যাওয়ার পরে, এটা আমার একদম ব্যক্তিগত অপিনিয়ন বলছি, হয়তো বাজারের একটা প্রাণ হয়তো ফিরে আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। সো আমরা একটু দেখা দরকার যে কি হয়। আমার মনে হয় একটা ভালো কিছু। আর একটা হলো যেটা আমি আবার মুয়াজ্জেম ভাইয়ের সাথে একটু দ্বিমত করে বলবো, যে রেগুলেটরকে কোনোভাবেই বাজার ডেভেলপমেন্টের সুযোগ নাই। কারণ রেগুলেটরকে বাজার ডেভেলপমেন্ট করবার পুরো দায়িত্ব কিন্তু পার্লামেন্টের আইন প্রয়োগের মধ্যে দিয়ে যেটা এসিসিকে দেওয়া হচ্ছে, এসিসি সেটা ইমপ্লিমেন্ট করছে। জনাব ফুরকান, জনাব মুয়াজ্জেম হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের আজকের সময় শেষ পর্যায়ে। আমরা প্রত্যাশা করব আমাদের এই আলোচনার মাধ্যমে বিনিয়োগকারীরা কিছু উপকৃত হবেন, বিনিয়োগকারীরা বুঝে শুনে বিনিয়োগ করবেন এবং পুঁজিবাজার গতিশীল হবে, এই প্রত্যাশাকে সময়। তো দর্শকবৃন্দ, আমাদের আজকে সময় শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠান সহ পুঁজিবাজারের সব খবর জানতে লগ ইন করুন www.ntvbd.com। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার আসছি আমরা, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন। আগামীতে নতুন কোনো অতিথির সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।